দুর্নীতিতে জড়িতদের বিষয়ে অর্থনৈতিক শ্বেতপত্রে নেই স্পষ্ট ধারণা। দায়ীদের আইনের আওতায় আনা কঠিন বলছেন বিশ্লেষকরা। সূত্র ধরে অপরাধী শনাক্তের পরামর্শ কমিটির। খেয়াল রাখতে হবে যে এভিডেন্সগুলো কালেক্ট করার সময় তারা যেন এমন কোনো ফাঁকফোকর যেন না থাকে যাতে এরা আবার পার পেয়ে যায়। চট্টগ্রামে তেল নিয়ে চলছে তেলেসমাতি। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দোকান থেকে উধাও বোতলজাত সয়াবিন। টিসিবির ট্রাকের সামনে বাড়ছে ভিড়। রাজধানীতে যেন চলছে হর্ন বাজানোর প্রতিযোগিতা। যত্রতত্র রাস্তা পারাপার এবং ট্রাফিক অব্যবস্থাপনাকে দুষছেন চালকরা, নিরুপায় নগরবাসী। অনেক শব্দ দূষণ, খুবই বিরক্তিকর একটা সিচুয়েশন। যে জায়গায় আসলে হর্ন দিয়ে আদৌ কোনো লাভ হবে না, তারপরও দেখা যায় যে হর্ন দিতে থাকে মানুষ। যেই অবস্থা দেই যে হর্নের মানে মাথা মুথা সবাই হয়ে যেতে আসছে। সেন্ট মার্টিন ভ্রমণে মানা হচ্ছে না সরকারের ১৪ ধরনের বিধিনিষেধ। মধ্যরাতেও উচ্চ শব্দে চলে পার্টি হৈ হুল্লোড়। মিশ্র প্রতিক্রিয়া পর্যটকদের। জীবনের শেষ অন্তিম পর্যায়ে বন্ধু বান্ধবকে পাইছি, এ অনুযায়ী একটু শৃঙ্খলা ভঙ্গ করাই যেতে পারে। বেশিরভাগই দেখা যায় শিক্ষিত মানুষজনই আসে, তারা সেভাবে ময়লা আবর্জনা ফেলা বা এগুলো থেকে রেস্ট্রিকশন মানে। এখন যদি ওপেন করেছে সেক্ষেত্রে ট্যুরিস্টদের ফ্যাসিলিটি দিতে হবে। বাজারে যেতে পারবে না মহিলারা, টুঙ্গিপাড়ায় তালেবানি ফতোয়া শিরোনামে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার। নেত্রকোনার আশ্রমে দুর্ঘটনার খবরকে বলা হলো অগ্নিসংযোগ। বাগেরহাটে আশঙ্কাজনক হারে কমেছে আমনের আবাদ। জলাবদ্ধতা, লবণাক্ততাকে দুষছেন বিশেষজ্ঞরা। খাল খনন, স্লুইস গেট সংস্কারের পরামর্শ। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার। অর্থনৈতিক শ্বেতপত্রে উঠে এসেছে আর্থিক খাতে লুটপাটের চালচিত্র। তবে দোষীদের শনাক্ত এবং তাদের বিচার কিভাবে সম্ভব তা নিয়ে নেই কোনো দিক নির্দেশনা। তবে কমিটির সদস্যরা বলছেন, শ্বেতপত্রে দুর্নীতির প্রক্রিয়া তুলে ধরা হয়েছে। সূত্র ধরে অপরাধী চিহ্নিত করবে সরকারের বিভিন্ন সংস্থা। বিশ্লেষকরা বলছেন, অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট না করায় ফাঁকফোকর গলে বেরিয়ে যাবে অপরাধীরা। আওয়ামী লীগ শাসন আমলে ব্যাংকিং খাতে হয়েছে সবচেয়ে বেশি অনিয়ম, দুর্নীতি। ঋণের নামে পাচার হয়েছে ব্যাংকের টাকা। আর্থিক অনিয়ম, দুর্নীতি ও লুটপাট নিয়ে প্রকাশিত শ্বেতপত্রেও উঠে এসেছে সেই চিত্র। এতে উল্লেখ করা হয়, ব্যাংকিং খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ প্রায় ৭ লাখ কোটি টাকা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির পক্ষ থেকে বলা হয়, স্বল্প সময়ে ব্যাংক লুটপাটের প্রক্রিয়া তুলে ধরা হয়েছে। গভীরভাবে খতিয়ে দেখা গেলে বেরিয়ে আসবে আরও ভয়াবহ অনিয়ম। আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব যে প্রক্রিয়ার মাধ্যমে লুটপাটগুলো হয়েছে সেই প্রক্রিয়াটাকে সামনে আনা, এবং যারা এর জন্য দায়ী তাদের কিছু বিষয় আমরা সামনে আনলেও গভীরভাবে বিষয়গুলো খতিয়ে দেখার দায়িত্ব কিন্তু সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে তাদের, কারণ এইসব জায়গায় অনেক ফরেন্সিক এভিডেন্স দরকার। আমি মনে করি যে শ্বেতপত্রের যে দায়িত্ব ছিল সেই কাজটা আমরা করেছি। আমরা বিষয়গুলোকে সামনে তুলে নিয়েছি খুবই অর্গানাইজডভাবে এবং খুব একটা বলা যায় যে সামগ্রিক একটা চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। অনিয়ম এবং দুর্নীতির চিত্র তুলে ধরা হলেও জড়িতদের বিষয়ে শ্বেতপত্রে নেই স্পষ্ট ধারণা। তাই দায়ীদের আইনের আওতায় আনা কঠিন হবে বলে মনে করেন বিশ্লেষকরা। যে শুধুমাত্র দুর্নীতি হয়েছে অতটুকু বললে তো হবে না, অতটুকু বললে তো আপনি শাস্তিরও বিধান করতে পারবেন না। আপনি কোন কোন ঘটনাগুলো নিয়ে হয়েছে, কার আমলে কতটুকু হয়েছে, কি কি কারণে হয়েছে, কোন সার্কুলারের জন্য হয়েছে, কোন সার্কুলার প্রোটেকশন দিয়েছে, কোন সার্কুলার উৎসাহিত করেছে, এগুলো উল্লেখ করতে হবে। তা না হলে তো আসলে আপনার এই এলাকাকে উদ্ঘাটন করা যাবে না, দুর্নীতির সূত্রগুলো উদ্ঘাটন করা যাবে না। শ্বেতপত্রের সূত্র ধরে সরকারের বিভিন্ন সংস্থা তদন্তে নামলে দায়ীদের চিহ্নিত করা সহজ হবে। এখন সরকার কতটা গুরুত্বের সাথে বিষয়টি নিচ্ছে তার উপর নির্ভর করছে শ্বেতপত্রের সফলতা। যারা এইসব বিষয়ে দায়ী তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা, মামলা করা, তাদের ব্যাপারে পুরো প্রমাণপত্রগুলো তৈরি করা, ফাইলের যে কেসের জন্য যে ফাইলগুলো, এভিডেন্সগুলো যেগুলো কালেক্ট করতে হয়, এই পুরো প্রক্রিয়াটা করতে যে ধরনের দক্ষতা, যে ধরনের
এক্সপার্ট এবং যে ধরনের ডিপার্টমেন্টের যে অভিজ্ঞতাগুলো দরকার সেগুলো কিন্তু সরকারি বিভিন্ন দপ্তরে আছে। খেয়াল রাখতে হবে যে এভিডেন্সগুলো কালেক্ট করার সময় তারা যেন এমন কোনো ফাঁকফোকর যেন না থাকে যাতে এরা আবার পার পেয়ে যায়। পরিবর্তিত এই সময়ে আর্থিক খাতের অনিয়ম বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে, তা না হলে অর্থনীতির ভিত্তি টেকসই করা কঠিন হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সয়াবিন তেল নিয়ে তেলেসমাতি কারবার চট্টগ্রামে। দোকান থেকে বোতলজাত সয়াবিন রীতিমতো উধাও। এ অবস্থায় খোলা তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। বিপাকে পড়া সীমিত আয়ের মানুষ ভিড় করছেন টিসিবি ট্রাকের সামনে। চট্টগ্রামে মুদি দোকানের সয়াবিন তেলের বেশিরভাগ তাক খালি পড়ে আছে কয়েকদিন ধরে। সরিষার তেল মিললেও রীতিমতো উধাও বোতলজাত সয়াবিন। খুঁজলে 5 লিটারের কিছু বোতল পাওয়া যায়, কিন্তু 1, 2 ও 3 লিটারের বোতল যেন সোনার হরিণ। এ সুযোগে খোলা সয়াবিনের দাম লিটার প্রতি 20 থেকে 25 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকায়। দাম বেড়ে যাওয়ায় সরবরাহ কমিয়ে দিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। খোলা তেল না পাওয়ার কারণে বোতলজাতের উপর চাপ পড়ছে। এখন বোতলজাত আবার ডেলিভারি নেই। কোনো কোম্পানির কাছে 1 লিটার 2 লিটার আছে, কিন্তু 5 লিটার কোনো কোম্পানির কাছে নেই। মনে করেন 6 কার্টন অর্ডার দিছি, তাহলে 2 কার্টন 3 কার্টন এতটুকু। বাজারে গিয়ে বোতলজাত তেল না পেয়ে খোলা তেল কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। 5 লিটার এগুলোটাকে আপনার প্রাইসটা করে রিপেয়ারিং করে ওরা নতুন করে প্রাইস দিয়ে দিচ্ছে, আর অ্যাভেলেবেল দোকানে পাওয়া যাচ্ছে না। আদার মনিটরিংটা কমে গেছে এখন, ওই জন্য দামটা কি লাফাই বাড়াই নিতেছে এরা। এজন্য ডলারের মূল্য এবং আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধিকে দুষছেন খাতুনগঞ্জের ডিলাররা। লোকসান ঠেকাতে মিলাররাও কমিয়েছে সরবরাহ। খোলা বাজারে রেট বেশি, বোতলের রেট কম। এটা আরা চাইতে বোতলের রেট বাড়ানোর জন্য মিল মালিকেরা। ন্যাশনাল বিশ্ববাজার তেলের বাজার বাড়তে ছিল হিসেবে এখানে তেলের বাজারটা বাড়তে ছিল। ওদের সাপ্লাই বদ্ধ, ওদের কাছে মাল ছিল কম, যার জন্য মার্কেটে একটা ক্রাইসিস হয়েছে। উপায় না দেখে তেলের জন্য সীমিত আয়ের মানুষের লাইন এখন টিসিবির ট্রাকের সামনে। সেখানেও চাহিদার তুলনায় সরবরাহ কম। বাজারে তেলের অনেক সংকট। 5 লিটার তেলের জন্য গেছি, তেলও পাচ্ছি না। আমরা এখানে কষ্ট করে লাইন ধরে 6টা বাজার লাইন দিয়ে নিয়ে যাই। একটা পয়েন্টে 400 জন যদি মাল দেওয়া হয়, প্রতি পয়েন্টে 1800 এরকম করে মাল দাঁড়াচ্ছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। যারা রাজধানীর রাস্তায় অহরহ হর্ন বাজিয়ে যাচ্ছেন তারা আসলে কতটা সচেতন? নিজের ক্ষতি তো করছেনই, হর্নে অতিষ্ঠ মানুষের ক্ষতির বিষয়ে বা তাদের ভাষ্য কি জানাবেন সহকর্মী ফারহানা নান্সি। কারো যেন 10 সেকেন্ড ধৈর্য ধরার সময় নেই। রাজধানী জুড়ে কারণে অকারণে হর্ন বাজানো এখন স্বাভাবিক নিত্য ঘটনা। চালকদের অবশ্য আছে নানা যুক্তি। যত্রতত্র রাস্তা পারাপার আর ট্রাফিক অব্যবস্থাপনাকে দুষছেন তারা। ঠেকায় পুরা বাজাই কেন, পরিস্থিতি শিকার। আমার দেহা দিয়ে আবার একজনে বাজাইছে, আবার ওর দেহা দিয়ে আবার আরেকজন বাজাইছে। এই যে মানুষজন যেতে সামনে খাড়ায় রয়েছে, আপনার রিক্সায় মনে করেন যে যেতে চায় না, তো হরেন দিয়ে আর কি বামে চাপায় গাড়ি আউরা করে যায় না, ব্রেক করে বোধহয়। বাঙালি কোনোদিনও কাজ হবে না, মামলা দিতে হবে বেশি করে। অনেকেই জানেন শব্দ দূষণে নিজেরও ক্ষতি হচ্ছে, তবু কখনো অকারণে কখনো স্বভাবজাতভাবে চালকরা হর্ন দিয়েই যাচ্ছেন। আমরা যে হর্নটা ইউজ করি এটা হলো ব্রেনের সমস্যা, কথা বলছেন। অতএব এটা যদি পদক্ষেপ নেয় প্রশাসন ঘোরাঘোরার থেকে, তাহলে এটা ঠিক আছে। কোনোভাবেই কাম্য না, এবং সুস্থ মানুষ অহেতুকভাবে হরেন বাজায় না, ম্যাক্সিমাম মানে না আর কি। হ্যাঁ, আমার মনে হয় অনেকে সচেতন না এই কারণে। শুধু রিস্কের কারণে হয়তো হঠাৎ একটু দেই, তাছাড়া হরেন দেওয়ার প্রশ্নই আসে না। অনেক শব্দ দূষণ, খুবই বিরক্তিকর একটা সিচুয়েশন। যারা ভুক্তভোগী তারা নিরুপায়, যেন অনেকটা অজান্তেই মেনে নিয়েছেন এই নগরে এভাবেই চলতে হবে। যেই অবস্থা দেই যে হরেন মানে মাথা মুথা সবাই হয়ে যেতে আসছে। রিক্সা দিয়ে যে বিভিন্ন পণ্য মাইকিং, এটা তো চরম শব্দ দূষণে আছে। দেখতে পাচ্ছেন যে গাড়ি জ্যামে আটকে আছে বা কোনো সিগন্যালে আটকে আছে, এই জায়গায় আসলে হর্ন দিয়ে আদৌ কোনো লাভ হবে না। তারপরও দেখা যায় যে হর্ন দিতে থাকে মানুষ। এখন সরকার থেকে যদি এই বিষয়ে কোনো কিছু পদক্ষেপ নেয় আমাদের জন্য ভালো। বিকট আর অনবরত হর্নের শব্দ দূষণে শ্রবণ শক্তি লোপ সহ নানাবিধ সমস্যায় পড়ছে মানুষ। শব্দ দূষণকারী আর এর শিকার যারা, তারা সবাই চান প্রতিকার। নগরবাসীকে হতে হবে ধৈর্যশীল আর অন্যের অধিকারের ব্যাপারে সচেতন। ফারহানা নান্সি, যমুনা নিউজ, ঢাকা।
প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণে মানা হচ্ছে না 14 ধরনের সরকারি বিধিনিষেধ। মধ্যরাতেও উচ্চ শব্দে চলছে পার্টি আর হৈহুল্লোড়। এতে দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয় আর শব্দ দূষণের শঙ্কা। নিষেধাজ্ঞা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পর্যটকদের। সেন্ট মার্টিন থেকে আরও জানাচ্ছেন আরিফুর রহমান সবুজ, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। মধ্যরাত পুরো দ্বীপ যখন ঘুমিয়ে তখন এভাবেই সাউন্ড বক্সে উচ্চ স্বরে গান বাজিয়ে হই হুল্লোড় চলছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর। রাতের সৈকতে জনসমাগম কিংবা হইচইয়ের বিধিনিষেধের বিষয়ে জানা আছে এই শিক্ষার্থীদের সবারই, কিন্তু কে শোনে কার কথা? আমরা মানুষ নিষিদ্ধের প্রতি টান থাকে, আমরা কতটা মনে করতেছি না হই হুল্লোড় আমরা এখানে করে ফেলতেছি, হয়তোবা একটা আদেশ অমান্য করতেছি, কিন্তু জীবনের শেষ অন্তিম পর্যায়ে বন্ধু বান্ধবকে পাইছি, এ অনুযায়ী একটু শৃঙ্খলা ভঙ্গ করাই যেতে পারে। পরিবেশ উপদেষ্টা সেন্ট মার্টিন নিয়ে পরিবেশের অনেক কনসার্ন দেখাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আমরা পরিবেশটা যেন রক্ষা করতে পারি, কোনো দূষণ না করি, সেজন্য আমরা হই হুল্লোড় যা করার রিসোর্টের মধ্যে করছি। বিধিনিষেধ তো অবশ্যই অনেক বেশি মানার চেষ্টা করতেছে সবাই, আর যেহেতু অনেক একটা লম্বা সময় গ্যাপ ছিল, অফ ছিল, তো আসার পর দেখতেছি সবকিছু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, তো এসে সত্যি অনেক বেশি ভালো লাগতেছে। বেশিরভাগই দেখা যায় শিক্ষিত মানুষজনই আসে, তারা সেভাবে ময়লা আবর্জনা ফেলা বা এগুলো থেকে রেস্ট্রিকশন মানে, তো অতটা বিধিনিষেধের দরকার নাই। আর দেখা যাচ্ছে এখানে অফ রাখলে মানে অনেক অসুবিধা হচ্ছে এখানকার লোকজনের জন্য। সরকারের জারি করা 14 ধরনের বিধিনিষেধের মধ্যে অন্যতম রাতে আগুন জ্বালিয়ে করা যাবে না বারবিকিউয়ের আয়োজন, কিন্তু কর্টেজ রিসোর্টগুলোতে অবাধে চলছে তাও। এরকম যারা শিক্ষা সফরে কিংবা বন্ধু বান্ধব সহ সেন্ট মার্টিনে আসছেন, বড় পরিসরে কিংবা সৈকতের মধ্যে সম্ভব না হলেও রিসোর্টের মধ্যে আয়োজন হচ্ছে এরকম গান বাজনা কিংবা বারবিকিউ পার্টির। নানা প্রতিবন্ধকতার কারণে এসবে তেমন নজরদারিও নেই প্রশাসনের। এমন হই হুল্লায় রাত পেরিয়ে ভোর, দ্বীপের সূর্য যেন হাতছানি দিয়ে ডাক দিয়ে যায় সৌন্দর্য পিপাসুদের। প্রশ্ন হচ্ছে, যে সেন্ট মার্টিন তার অপার সৌন্দর্যের ডালি সাজিয়ে অপেক্ষা করে পর্যটকদের জন্য, তা রক্ষায় কতটা সচেতন তারা? এমনকি নিষেধাজ্ঞা সত্ত্বেও সংকটাপন্ন ছেঁড়া দ্বীপেও দাপিয়ে বেড়াচ্ছেন শত শত ভ্রমণ পিপাসু। আর এখানে এসে অনেক গাছ দেখতে পাচ্ছি, যে বীজগুলো আগে দেখে আসছি কোথাও গাছ দেখি নাই সেভাবে। এখানে এত সবুজ নীল মনে হচ্ছে লটস অফ কালার এখানে মিশে আছে। যদি আপনি ইনিশিয়েটিভ না নিয়ে আপনি ট্রলারওয়ালাদের করেন অথবা আমাদেরকে যদি হ্যারাস করেন, এটা ঠিক না। যদি নিষিদ্ধ থাকে দ্যাট ইজ নিষিদ্ধ। এতদিন নিষিদ্ধ ছিল আমরা কিন্তু আসি নাই, কিন্তু এখন যদি ওপেন করেছে সেই ক্ষেত্রে ট্যুরিস্টদের ফ্যাসিলিটি দিতে হবে। তবে পর্যটক কিছুটা কম থাকায় আর প্লাস্টিক পলিথিন একেবারে নিষিদ্ধ হওয়ায় এবার আগের চেয়ে বেশ পরিচ্ছন্ন দ্বীপের চারপাশের সৈকত। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, সেন্ট মার্টিন, কক্সবাজার। শীত জেঁকে বসেছে দেশের উত্তরাঞ্চলে, বাড়ছে কুয়াশার দাপটও। আরও জানতে যাব আমাদের সহকর্মীদের কাছে। শুরুতেই যাব নওগাঁয়, সেখানে আছেন আমাদের সহকর্মী শফিক ছোটন। ছোটন, গতকাল তো তাপমাত্রা 9.9 ডিগ্রিতে নেমেছিল, আজ কি অবস্থা দেখছেন? কুয়াশা কেমন, শীত কেমন অনুভূত হচ্ছে? না আসবে না ভাই, সমস্যা নাই, আমি আজ থেকে ওই একটা সমস্যা চলে যাবে। আজকে কুয়াশার দাপটটা বেশি, যদিও শীতের যে তীব্রতা সেটি কালকের মতোই অনুভূত হচ্ছে, কিন্তু আবহাওয়া অফিস যেটি বলছে যে গতকাল 9.9 ডিগ্রি সেলসিয়াস ছিল, আজকে অবশ্য 10.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে সকাল 8টায়। কিন্তু আজকে যে পরিমাণ কুয়াশা পড়েছে তাতে করে এই মৌসুমের সবচেয়ে বেশি কুয়াশাচ্ছন্ন প্রকৃতি আমরা আজকে দেখতে পাচ্ছি। রাস্তাঘাটে মানুষজনের সংখ্যা খুবই কম, যদিও বা সকালে একেবারে যাদের প্রয়োজন আছে তারাই ঘর থেকে বের হয়েছেন, কিন্তু বের হয়ে এ ধরনের বিরূপ প্রকৃতি তাদেরকে মুখোমুখি হতে হয়েছে। এবং দূরপাল্লার গাড়ি সহ যে যানবাহনগুলো যাতায়াত করছে রাস্তাঘাটে, সেগুলো কিন্তু আমরা দেখছি যে
হেডলাইট জ্বালিয়ে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে এবং অনেকটা দূরপাল্লার গাড়ির যারা যাত্রী আছেন বা যারা চালক আছেন তারা বলছেন যে সময় বেশি লাগছে, অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, খুলনা থেকে যে যাত্রীবাহী বাসগুলো আসে বা পণ্যবাহী ট্রাকগুলো এই রাস্তা দিয়ে চলাচল করছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে যেখানে 1 ঘন্টার পথ সেখানে 2 ঘন্টা লেগে যাচ্ছে, অর্থাৎ দ্বিগুণ সময় লেগে যাচ্ছে, এমনটি অবস্থা। এর বাইরে যদি বলি যে শীত এবং এই কুয়াশার কারণে ব্যাপক প্রভাব পড়েছে জনজীবনে। মানুষজন আসলে ঘর থেকে বের হতে পারছেন না, বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা তারা বিভিন্ন রোগে আক্রান্ত হতে শুরু করেছেন। হাসপাতালগুলোতেও কিন্তু ঠান্ডাজনিত রোগে যেমন ডায়রিয়া, নিউমোনিয়া বা শ্বাসকষ্ট, হাঁপানি যাদের আগে থেকে আছে তারা কিন্তু বেশ অসুস্থ হয়ে পড়ছেন এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এমনটি আমরা দেখছি। আরেকটি কথা বলে রাখি যে উত্তরাঞ্চলের প্রতি বছরই আসলে এই ধরনের হাড় কাঁপানোর শীত জেঁকে বসে, কিন্তু এর বিপরীতে যে পরিমাণ শীতবস্ত্র অর্থাৎ ছিন্নমূল, খেটে খাওয়া বা দরিদ্র মানুষের জন্য যে পরিমাণ শীতবস্ত্রের দরকার সেই পরিমাণ শীতবস্ত্র আসলে বিতরণ করা হয় না বা সেইটি স্থানীয় বাসিন্দারা পান না, যার কারণে স্থানীয় লোকজন বলছেন যে এবছর আরও হয়তো বা সামনের দিনে, বিশেষ করে অগ্রহায়ণের পর পৌষ মাস আছে, তারপরে পরবর্তীতে যে মাসগুলো আছে সেগুলো আসলে আগামী 3 মাস এই তীব্রতা থাকবে, যার কারণে শীতবস্ত্রের ব্যাপক চাহিদা রয়েছে। স্থানীয়দের দাবি সরকারিভাবে এই চাহিদা মেটানো হোক এবং শীতবস্ত্র বিতরণ করা হোক। পাশাপাশি ছিন্নমূল, খেটে খাওয়া বা একেবারে শ্রমজীবী মানুষ যারা, তারা কিন্তু এই শীতের কারণে ঘর থেকে বের হতে পারেন না এবং বিভিন্ন রোগে আক্রান্ত হন। ছোট ধন্যবাদ আপনাকে। একটু ভিন্ন প্রসঙ্গে জামালপুরের সাগর ফরাজির কাছে যেতে চাই। জামালপুরের কৃষি জমিগুলোতে এখন সরিষা ফুলের সমারোহ, পাশেই মধু উৎপাদনের খাঁচা বসিয়েছেন চাষিরা। এই বিষয়ে আপনার কাছে জানতে চাই সাগর, সরিষা ফলনের পাশাপাশি মৌ চাষে কতটা লাভবান হচ্ছেন চাষিরা আর কি বলছেন তারা? সোহার, দেখুন, সরিষার পাশাপাশি মধু চাষ এটি কিন্তু এখন ব্যাপক জনপ্রিয় হয়েছে জামালপুরে, তথা জামালপুর নয় সারা বাংলাদেশে। জামালপুরে একটু বেশি হয়ে থাকে কারণ জামালপুরে সরিষা চাষ বেশি হয়ে থাকে। তো সেই জায়গা থেকে এই শীত মৌসুমেই, এই নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এই শীত মৌসুমটাই কিন্তু তারা, যারা মধু সংগ্রহকারী রয়েছেন, তারা কিন্তু এই চাষাবাদ করে থাকেন। এবং আমি এখন যেখানটায় রয়েছি এটা হচ্ছে জামালপুরের ইসলামপুরের একটি কৃষি মাঠ। এই মাঠে এই একটি ক্যাম্পে কিন্তু এসেছি যেখানে মধু সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। তো একটি তথ্য জানতে, 50,000 হেক্টর এর উপরে জমি। আর এই যে সরিষার যে বক্সগুলো রয়েছে, মধুর বক্স, এগুলো কিন্তু 5,000-এর বেশি বক্স বসার কথা রয়েছে, আমাদেরকে জানানো হয়েছে কৃষি অধিদপ্তর থেকে। সব মিলে আসলে জামালপুরে যে সরিষা আবাদ এবং পাশাপাশি যে মধুর যে পাওয়ার যে সম্ভাবনা, খাঁটি মধু, এটি কিন্তু হয়ে থাকে এখান থেকেই। তো এই জায়গা থেকে এই শীত মৌসুমে এখন কিন্তু একটু কুয়াশা, এ কারণে যে মৌমাছি যে রয়েছে সেটির ভনভনানি আওয়াজ, শব্দ কিন্তু আমরা এখনো শুনতে পাচ্ছি না। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তারা বেরিয়ে কিন্তু মধু সংগ্রহ করতে যাবে। তো সোহার, সব মিলে জামালপুরের মধু সংগ্রহের যে তথ্য এই ছিল আমার কাছে। এখন একটি বিষয় আমরা লক্ষ্য করি যে এই শীত মৌসুমে কিন্তু আসলে মধুর চাহিদাটাও বেশি থাকে। এখান থেকে অনেকে পাইকারি দরে অথবা খুচরা নিয়ে কিন্তু যায় আশেপাশে সবাই। এই ছিল সোহার। সাগর, ধন্যবাদ আপনাকে। রাজধানীর কাকরাইল এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়া তাসনিম ফেরদৌস তুলন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত তামিম রহমান নামের অপর শিক্ষার্থী। শনিবার রাত 8টার দিকে কাকরাইলের প্রধান বিচারপতির বাসভবনের সামনের রাস্তায় হয় দুর্ঘটনাটি। স্বজনরা জানান, রাতে 2 বন্ধু মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। কাকরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। ঘটনাস্থলে মারা যায় তুলন। আহত তামিম ঢাকা মেডিকেলে ভর্তি। নিহত তুলনের বাড়ি নারায়ণগঞ্জ জেলার 2,500 থানার চম্পকনগর গ্রামে। সে তিতুমির কলেজে ফিজিওথেরাপি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল। আহত তামিম সাউথ ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের ছাত্র। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তালেবানি ফতোয়া, বাজারে যেতে পারবে না মহিলারা, এমন শিরোনামে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা খবর প্রচারে ক্ষুব্ধ স্থানীয়রা। প্রতিবাদ জানিয়েছে গওহরডাঙ্গা মাদ্রাসা কর্তৃপক্ষ। তারা বলছেন, ওয়াজ মাহফিল ঘিরে পুরুষ প্রাঙ্গণে বসা অস্থায়ী দোকানপাটে নারীদের না যাওয়ার অনুরোধ করা হয়েছিল। সম্প্রীতি নষ্টের জন্যই ছড়ানো হয়েছে এই অপতথ্য।
শেখ মুজিবের জেলাতেই কট্টরপন্থীদের ফতোয়া, আজ থেকে মহিলাদের বাজারে যাওয়া বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যমের এই খবর নিয়ে অনলাইন অফলাইনে চলছে নানান আলোচনা সমালোচনা। গোপালগঞ্জে ধারণ করা একটি ভিডিও ফুটেজের খণ্ডিত অংশ তুলে ধরে চালানো হয় মিথ্যা প্রচারণা। গহরডাঙ্গা এলাকায় ফতোয়া মৌলবাদীদের, গোটা দেশে ফতোয়া জারির হুঙ্কার কট্টরপন্থী। টুঙ্গিপাড়ার ঐতিহ্যবাহী গহরডাঙ্গা মাদ্রাসায় প্রতি বছরের মতো এবারও ২৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ৩ দিন ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। অংশ নেন বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি। পুরুষ ও নারীদের বসার জন্য ছিল আলাদা ব্যবস্থা। মাহফিল ঘিরে হরেক পণ্যের পসরাও সাজিয়ে বসেন দোকানিরা। এলাকার মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না। গণজমায়েত এড়াতে ও শৃঙ্খলা রক্ষায় মাহফিল চলাকালে পুরুষ প্রাঙ্গণের অস্থায়ী দোকানগুলোতে নারীদের না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে প্রতি বছরই মাহফিল চলাকালে এমন অনুরোধ করা হয়ে থাকে। তবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে ভারতীয় গণমাধ্যম এ নিয়ে অপপ্রচার করছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে এটা কোনো বাজার নয়, অস্থায়ী কিছু দোকান, এবং মাইকে স্পষ্টভাবে বলা হচ্ছে এই নিয়ম শুধুমাত্র ৩ দিনের জন্য। ভিডিওটি এবং তাদের অপপ্রচারের অংশটুকু যদি কেউ মিলিয়ে দেখে তাহলে যে কারোর কাছে বিষয়টি নিন্দনীয় ও হাস্যকর মনে হবে। স্থানীয় পাটগাতি বাজারে দোকানি ও ক্রেতারা বলছেন বাজারে নারীদের কেনাকাটায় কখনোই কেউ নিষেধ করেনি। ভারতীয় গণমাধ্যমে মিথ্যা খবর প্রচারে ক্ষুব্ধ ধর্ম বর্ণ নির্বিশেষে টুঙ্গিপাড়ার বাসিন্দারা। বাজার করার কোনো সমস্যা আছে না, আমরা তো বাজারে আসতেছি, বাজার করতেছি। আমি নিয়মিত বাজার করি। না, বাধা নিষেধ নাই। মহিলারা র্যান্ডাম আসতেছে, বেচাকেনা করতেছি, আমাদের কাছে কোনো অভিযোগ নাই। ভারত যেটা প্রচার করতেছে এটা একদম মিথ্যা। আমরা বাজার করতেছি সবসময়, আমাদের কোনো বাধা আসি নাই। 3 দিনের জন্য ওই মেল শুধু ওই সীমিত একটা এলাকার জন্য। তারা যে সংবাদটি প্রচার করে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা। ভারতীয় কিছু গণমাধ্যমের এ ধরনের মিথ্যা প্রচারণা দুদেশের মানুষের মাঝে দূরত্ব আরও বাড়াবে বলে মত সব শ্রেণী পেশার মানুষের। জাহিদ হাসান, যমুনা নিউজ। নেত্রকোনায় একটি আশ্রমে দুর্ঘটনা থেকে লাগা আগুনের সামান্য ক্ষতিতে অপপ্রচার চালিয়েছে ভারতের মিডিয়া। বিভ্রান্তিকর তথ্য বিদেশে প্রচার এবং দেশের সামাজিক মাধ্যমে ছড়ানোর প্রতিবাদ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ এলাকাবাসী। ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনী, জানিয়েছে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। ভাবে হিন্দুদের বাড়ি ঘর, দোকান, মন্দির, এমনকি বিগ্রহ পর্যন্ত ভাঙচুর করা হচ্ছে। অপপ্রচার থামছেই না ভারতীয় গণমাধ্যমের। একের পর এক কমিউনাল প্রোপাগান্ডা চলছে প্রচার মাধ্যমে। এবার টার্গেট নেত্রকোনা। সুব্রজিৎ, একদমই তাই। দেখো, গতকালকে 6 ডিসেম্বর খালিয়াজুরি উপজেলার মেন্দিপুর গ্রামে দুর্গা দয়াময় আশ্রম পুড়িয়ে দেওয়ার খবর প্রচার করা হয় পশ্চিমবঙ্গের কয়েকটি পত্রিকা ও টেলিভিশনে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সম্পূর্ণ বিপরীত চিত্র। আশ্রম কর্তৃপক্ষ বলছে আরাধনা শেষে মোমবাতি ও আগরবাতি নেভানো ছিল না। সেখান থেকেই রাতে ঘরে আগুন লেগে একটি আসন ও বিছানা ক্ষতিগ্রস্ত হয়। এটা মোমবাতি আগরবাতি এটার মাধ্যমে এই দুর্ঘটনাটা ঘটছে। আর আমার জানা মতে এই গ্রামে কোনো সাম্প্রতিক ঘটনা ঘটে নাই এবং কারোর সাথে বিরোধ নাই। যদি আসতো মন্দিরের দরজা জানালা গ্রিল ভাঙ্গা থাকতো, একটা জানালা ভাঙ্গে এরকমটা হইতো, তখন একটা সন্দেহ থাকতো। লাগাই তুই গেছি গা, তখন বুড়ে আবার আয়া আমরা আবার পূজা দিতে হয়, তখন বুড়ে আয়া কবাট খুলছি, খুলিয়া দেখি যে বিছনাপত্র যা আছে বুঝে গেছে। ঘটনাটা মনে হয় মোম আগরবাতির দ্বারাই হয়েছে। গণমাধ্যমের পাশাপাশি সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে একটি মহল সম্প্রীতি নষ্টের পায়তারা করছে অভিযোগ স্থানীয়দের। এই আন্তর্জাতিকভাবে দ্বন্দ্ব লাগানোর জন্য এটা ফেসবুকে বিভিন্নভাবে ভিন্নভাবে চড়াইতেছে। আমরা সকালে আসার আগেই দেখা যায় যে 2-1 জন কুচক্রী মহল এটা ওই যে বিভিন্নভাবে পায়তারা করে ওটা মোবাইলে ভাইরাল করে দিয়ে দিয়েছে। বিদায় আমরা এটা জোরালো ভাবে প্রতিবাদ জানাইতেছি। আমরা কারো কোনো ভেদাভেদ নাই। আমরা যখন আশ্রম হয় তখন আমরাই দেখাশোনা দায়িত্ব আমরাই করি। এখানে তো আমাদের কোনো হুমকি কেউ দিয়ে দেয় নাই বা এইটার প্রতি কোনো মানুষের কোনো হিংসা বিদ্বেষ এই ধরনের কিছু নাই। এই যে সাম্প্রদায়িক ঘটনা হতেই পারে না, কারণ যারা দায়িত্বে আছেন তারাই বলতেছেন, এবং আমার চাইতে 50 বছর 100 বছরের ভিতরে এরকম কোনো ঘটনা ঘটে নাই। কারা এই অপপ্রচারে জড়িত তা খুঁজতে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই ঘটনা যেটা নিছক একটা দুর্ঘটনা মাত্র, সেইটাকে অন্য কিছুর রূপ দেওয়া কোনো মতেই গ্রহণযোগ্য নয়।
তো যারাই এই বিষয়ে এই ধরনের কোনো কাজ করতে যাবে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী হোক বা যারাই এটাকে দেখছে তারা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে বলেই প্রতীয়মান হয়। আমরা তাদের নজরদারি রাখছি, শীঘ্রই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলার আরও দুটি ব্যক্তিগত ও বিচ্ছিন্ন ঘটনায় ধর্মীয় রং চড়িয়ে সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। আমিন বাবু, যমুনা নিউজ। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন ভারতে রাখা হয়েছে সে প্রশ্ন তুলেছেন AIMIM এর এমপি আসাদুদ্দিন ওয়াইসি। তাকে ফেরত পাঠানোর পরামর্শ দিয়েছেন তিনি। আর শিবসেনা এমপি প্রিয়াঙ্কা চতুর্বেদীর মন্তব্য হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে পদক্ষেপ না নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্তব্য ঘিরে তারা ক্ষমতাসীন বিজেপির সাথে মেতেছেন কথার লড়াইয়ে। গেল 5 আগস্ট অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ বিরোধী বিভিন্ন কল্পকাহিনীতে সরব ভারতীয় গণমাধ্যম। এতে যোগ দিয়েছেন দেশটির বিভিন্ন দলের রাজনীতিবিদরাও। কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে গালগল্পের ধারাবাহিকতায় যোগ দিয়েছেন উত্তরপ্রদেশের বিতর্কিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশ রাজ্যকে মুখ্যমন্ত্রী কে রূপ মে অযোধ্যায় দেওয়া ভাষণে বিজেপির কট্টর এই নেতা বলেন, পৃথিবীতে এখনো ঘুরে বেড়াচ্ছে পাকিস্তানের জনক জিন্নার প্রেতাত্মা। দেশটির সাম্ভাল এবং অযোধ্যার সংঘাতের ঘটনার সাথে তুলনা করেন বাংলাদেশের পরিস্থিতিকে। প্রতিবেশী দেশটিতে আমাদের শত্রুরা কি করে চলেছে দেখুন। অযোধ্যা, সাম্ভাল ও বাংলাদেশে অশান্তি সৃষ্টিকারীদের জিন একই। বিরোধী রাজনীতিবিদরা বলছেন, প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন হলেও ক্ষমতার স্বার্থে দুদেশের বিষয়কে এক করতে চাচ্ছে বিজেপি। और क्यों बीजेपी सरकार वो डिपोज्ड लीडर को यहाँ पर भारत में अपने पास रखी, भिजा दीजिए वापस उसको। ভারতের সংখ্যালঘু আর বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি এক নয়। আদিত্যনাথ কেন এই দুই বিষয়কে একসাথে করছেন? বাংলাদেশে সহিংসতা হলে তার দায় কি ভারতের সংখ্যালঘুদের? তাহলে কেন্দ্রীয় সরকার কেন বাংলাদেশের পালিয়ে আসা নেত্রীকে আশ্রয় দিল? তাকে পাঠিয়ে দেয়া হোক নিজ দেশে। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতে রাজনীতি করছে মোদী সরকার, এমন অভিযোগ শিবসেনা এমপিরও। তবে প্রিয়াঙ্কা চতুর্বেদী বলছেন, কার্যকর পদক্ষেপ না নিয়ে মিথ্যা প্রচারণার কথা। বাংলাদেশে সৃষ্টির সাথে সাথেই জিন্নাহর তত্ত্ব ও আদর্শ ধ্বংস হয়ে গেছে। তাই এই প্রসঙ্গ নিয়ে কথা বলা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। আগেও অনুপ্রবেশ ইস্যুতে বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। 2 দশকের ব্যবধানে বাগেরহাটে এমন মৌসুমে আবাদ কমেছে 35,000 হেক্টর জমিতে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর প্রভাব আর মাটিতে লবণাক্ততা বেড়ে যাওয়াই মূল কারণ। খাল খনন ও স্লুইস গেট সংস্কারের পরামর্শ দিচ্ছে তারা। পাশাপাশি উৎপাদনের ঘাটতি মেটাতে কৃষকদের উচ্চ ফলনশীল জাতের ধান আবাদে উৎসাহ দিচ্ছে কৃষি বিভাগ। যতদূর চোখ যায় শুধুই সবুজের প্রাচীর বেষ্টিত মাছের ঘের। দেখে বোঝার উপায় নেই, অগ্রহায়ণ ও পৌষ মাসে এখানেই একসময় আবাদ হতো সোনালী আমনের। দক্ষিণ পশ্চিমের জেলা বাগেরহাটে আশঙ্কাজনক হারে কমছে আমন আবাদ। কৃষি বিভাগের তথ্য মতে, যেখানে 2004 সালে জেলায় আমনের আবাদ হয়েছে 1,08,680 হেক্টর জমিতে, সেখানে 2023 সালে জমির পরিমাণ কমে দাঁড়িয়েছে 73,186 হেক্টরে। আমাদের বিভিন্ন ফসলের আবাদ অনেকাংশেই কমে গেছে। যেমন আমাদের রোপা আমন আবাদ, যেটি আমাদের 2004 সালে ছিল 1,08,000 হেক্টরের মতো, সেটি নেমে 73,000 হেক্টরে নেমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর বিরূপ প্রভাবে দিন দিন পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে মাটিতে বেড়েছে লবণাক্ততা। কিছু কিছু এলাকায় পিএইচ লেভেল ছাড়িয়েছে 7-এর কোটা। এছাড়া জলাবদ্ধতা ও অতিরিক্ত সার কীটনাশক ব্যবহারও কমিয়ে দিয়েছে মাটির গুণাগুণ। 5 থেকে 10 বছর আগে যতটুকু অঞ্চল প্রতিদিনের জোয়ার ভাটায় প্লাবিত হতো, এখন দেখা যাচ্ছে যে তার থেকে অনেক বেশি আবাদি জমি প্রতিদিনের জোয়ার ভাটায় প্লাবিত হয়। ফলে মাটিতে লবণাক্ততার পরিমাণ বেড়েছে, সুপেয় পানির পরিমাণ কমেছে। কৃষকরা বলছেন, শুধু আমন নয়, আবাদ কমেছে নারিকেল, সুপারি সহ অন্যান্য ফসলেরও। লবণ পানি আসার কারণে ধানের বীজও দেওয়া যায় না, আর মাটি পাওয়া যায় না, মাটি নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে নারকেল হচ্ছে না। যে আমন ধানটা যে টাইমটা হয় ওই টাইমটা লবণ চলে আসে, এই কারণে ধানটা হয় না।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, খাল খনন, স্লুইস গেট সংস্কার ও বোরো আমনের মৌসুমে উচ্চ ফলনশীল জাতের চাষাবাদের ফলে বাড়তে পারে উৎপাদন। আমরা একটা ওভারকাম করার চেষ্টা করছি আমাদের কিছু কিছু হাইব্রিড জাত দিয়ে, উচ্চ ফলনশীল জাত বা আমাদের উপসি যে জাতগুলো আছে এটা দিয়ে আমরা উৎপাদনের কভার করার চেষ্টা করছি এবং এই বিষয়ে আমরা চেষ্টা করছি আরও ভবিষ্যতে যাতে আমাদের খালগুলো খনন করে এবং স্লুইস গেটগুলো যাতে আমরা সংস্কার করতে পারি, তাইলে আমাদের আমনের পাশাপাশি বোরো মৌসুমে আমাদের আবাদ বৃদ্ধি পাবে। জেলায় প্রতি বছর ধানের চাহিদা রয়েছে 3,41,265 মেট্রিক টন। জারিন অর্নি, যমুনা নিউজ। চাঁদপুরের ফরিদগঞ্জে কমপক্ষে 50,000 মানুষের গলার কাটা কাটকাখালী ব্রিজ। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন পরিবহন ও পথচারীরা। ভারী যানবাহন পারাপার বন্ধ থাকায় হালকা গাড়ি উঠলেও কেঁপে ওঠে সেতুটি। দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। রেলিংয়ের বেশিরভাগ জায়গা ভেঙেছে বহুদিন আগে, তৈরি হয়েছে ছোট বড় গর্ত। কাঠের পাটাতন বিছিয়ে কোনো রকমে চলতে হয় চাঁদপুরের কাটাখালী ব্রিজ দিয়ে। 3 দশক আগে নির্মিত ব্রিজটির জীর্ণদশার সংস্কারও হয়নি দীর্ঘদিন। ফরিদগঞ্জ রামপুর সড়কে ডাকাতিয়া নদীর উপর নির্মিত হয় কাটাখালী ব্রিজ। গুরুত্বপূর্ণ আঞ্চলিক এই পথে প্রতিদিন 1.5 লক্ষ মানুষের চলাচল। আতঙ্ক আর উদ্বেগ নিয়েই ব্রিজটি অতিক্রম করতে হয় যাত্রী চালকদের। যে কোনো সময় বড় দুর্ঘটনারও শঙ্কা তাদের। 50,000 লোকের চলাচল এই রাস্তা দিয়ে তলা পাইতে গেছে বা অনেক জায়গায় ভাঙ্গা হয়ে গেছে, অনেক গাড়িও দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে। অবহেলিত হয়ে পড়ে আছে, এখান থেকে মানুষ আসা যাওয়া করতে খুব অসুবিধা। কয়েকবার এইভাবে উঠিয়ে নেওয়া হইতে কোনো কাজে আসে না। ব্রিজের উপর ছোট বড় যানবাহন উঠলেও বিপজ্জনকভাবে কেঁপে উঠে স্থাপনাটি। দুর্ঘটনা এড়াতে 6 মাস আগেই বন্ধ হয়েছে পণ্যবাহী যানবাহন চলাচল। ফলে এসব বাহনকে 20 কিলোমিটার পথ ঘুরে যেতে হয় গন্তব্যে। এতে গুনতে হয় বাড়তি জ্বালানি খরচ। এদিকে না যাওয়ার গতিতে আমরা এদিক দিয়া 10-12 কিলো রাস্তা ঘুরে যাইতে হয়। দেখেন আমি ব্রিজটা দিয়ে আসছি, রিস্ক যদি আমি পড়ে যাই এমন একটা অবস্থা যে জনবহুল বহুত একটা সমস্যার মধ্যে আছে। এটার জন্য বহুবার লোক আসছে, লোক যাইতেছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। দ্রুত টেন্ডার প্রক্রিয়া শেষে নতুন নকশায় সেতু নির্মাণ কাজ শুরুর কথা জানিয়েছেন এলজিইডি কর্মকর্তা। এস্টিমেটের কাজ চলমান আছে, সদর দপ্তরে এস্টিমেট হচ্ছে এবং এটা এস্টিমেট এবং অনুমোদন একসাথেই হয়ে গেলে আমরা টেন্ডার করে ফেলবো এবং টেন্ডার হওয়ার পরে আমরা কার্যক্রম শুরু করতে পারবো আশা করছি। শুধু আশ্বাস নয়, দ্রুত সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। ধলেশ্বরীর ভাঙনে দিশেহারা টাঙ্গাইল সদরের কয়েকটি এলাকার মানুষ। এরই মধ্যে বিলীন শতাধিক বাড়িঘর, ঝুঁকিতে নানা স্থাপনা, ফসলি জমি। স্থানীয়রা বলছেন, নদীর পানি কমার সাথে নির্বিচারে বালু উত্তোলনের কারণে বেড়েছে ভাঙনের তীব্রতা। টাঙ্গাইলে ধলেশ্বরী নদীর ভাঙনে সহায় সম্বল হারিয়ে দিশেহারা এমন অনেকেই। নদীর পানি কমার পর থেকে গত 2 মাস ধরে সদর উপজেলার বেগুনটাল, কালিহাতীর আকুয়া, বেলটিয়া সহ বেশ কয়েকটি এলাকায় বেড়েছে ভাঙনের তীব্রতা। ভাঙনের কারণ হিসেবে স্থানীয়রা দায়ী করছেন নদীর পার ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলনকে। বালু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় জনপ্রতিনিধিদের কাছে বারবার ধর্ণা দিয়েও লাভ হয়নি। ভাঙন আতঙ্কে অনেকেই সরে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে। অনেক আবাদ বসত হইতো, এই ধলেশ্বরী নদী বাঙ্গা চুরিয়া অনেক বাড়িঘর গেছে চলে। এখন যা কিছু আছে, যেটা নদীটা রোধ না করা হয় তাহলে আমাদের কোথায় মাথা গোজা ঠাই থাকবো না। বিগত সময়ে আমাদের স্থানীয় চেয়ারম্যান ছিলেন, তার সাথে আমরা অনেক যোগাযোগ করছি, তাতে কোনো কাজ হয়নি। আমাদের বর্তমান যিনি চেয়ারম্যান আছেন উনি ব্যাপারটা পরিদর্শন করছেন, কিন্তু কোনো ফলপ্রসূ হয়নি। যেগুলো সব বাড়িঘর ছিল এগুলা তো সব ভেঙে গেছে। ভাঙ্গা চুরে এখন এই যে অসহায় মানুষগুলা, এরা কোথায় যাবে, কোথায় দাঁড়াবে, কোনো আমাদেরই নাই। ভাঙন ঠেকাতে আপাতত জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বেগুনটাল এলাকাটি ভাঙন প্রবণ, এখানে ভাঙন আছে। আমরা সরজমিনে পরিদর্শন করেছি, এখানে অস্থায়ী ভিত্তিতে কাজের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অস্থায়ী কাজ করতে আমাদের প্রায় 1.5 কোটি টাকার মতো লাগবে। এই ফান্ডের জন্য আমরা প্রস্তাব পাঠাচ্ছি। ফান্ডটা পেলে আমরা জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
অবৈধ বালু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা ও ভাঙন ঠেকাতে স্থায়ী পদক্ষেপের তাগিদ নদীপাড়ের বাসিন্দাদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ।